আজকের আয়োজনটি বেসিক্যালি গ্রামার রিলেটেড, একেবারেই গ্রামার নিয়ে কথা। তোমরা যারা ইংলিশ গ্রামারকে ভালোবাসো, গ্রামার শিখতে চাও, বা তুমি কতটুকু গ্রামার জানো, যদি নিজেকে প্রুভ করতে চাও, জাস্টিফাই করতে চাও, তাহলে মনে হয় এই লেসনটি তোমার জন্য। দেখো, আমি লিখে দিয়েছি, দেখো ইংলিশ গ্রামার কেমন পারো, বেসিক টু অ্যাডভান্স লেভেল। তোমরা যারা একেবারে শুরু থেকে শুরু করছো, বেসিকের ব্যাপারগুলো যারা জানো না, তাদের জন্য কাজে লাগবে। অ্যান্ড ফাইনালি তুমি যদি অ্যাডভান্স লার্নার হয়ে থাকো, তাহলে তোমার জানা ব্যাপারটাকে একটু রিভিশন করার জন্য এই লেসনটা খুবই কাজে দেবে। আমি এই এপিসোডটি একেবারে প্রথম শুরু করছি। আজকে হচ্ছে পর্ব 1, যেখানে আমি একটি ইংলিশ বাক্য দেব এবং সেই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি গ্রামার রিলেটেড ফ্যাক্টগুলো আমি আলোচনা করব। এই আলোচনাটি, এই লেসনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যদি এই পর্বগুলো ধারাবাহিকভাবে পেতে চাও, তাহলে সেটাও তোমরা আমাকে জানাবে। তো চলো দেখে নিই আজকে কোন সেন্টেন্সের আমরা রহস্যগুলো উন্মোচন করব। ওয়েল, সেন্টেন্সের যত গ্রামার রহস্য, এই হচ্ছে সেন্টেন্স। যে সেন্টেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, আই স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ। এই সেন্টেন্সটার আমরা যত গ্রামার ফ্যাক্ট আছে সবগুলো আজকে উন্মোচন করব। তো ফার্স্টেই এই বাক্যটার বাংলাটা একটু বলে দিই। আই স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে, আমি মানুষটিকে দেখেছিলাম যে কিনা মাছ ধরছিল। ওকে, বাংলা চলে গেল। এরপরে আমরা আসি যে এটা আসলে কোন টেন্স। তো এই টেন্সের আগেও আমার মনে হয় বলা দরকার যে আসলে এটা কি ধরনের সেন্টেন্স, এটা কি সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। এটা হচ্ছে অবভিয়াসলি কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্স, তার প্রমাণ হচ্ছে এই যে হু রিলেটিভ প্রোনাউন দিয়ে দুই পাশে দুইটা ক্লজ হয়েছে, এটাকে বলতে হবে মেইন ক্লজ। আর হু থেকে শুরু করে বাকি সবটুকু নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এবার আসি টেন্সের প্রসঙ্গে। যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স হয় বা দুইটা ক্লজের ব্যাপার আসে, তখন কিন্তু আলাদা করে টেন্সের কথাটা বলা যায় না। সেক্ষেত্রে আলাদা করেই সেগুলোকে টেন্স বলতে হয়। যেমন এই পাশেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এই পাশেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে যে কথাটি বললাম, যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে আলাদা করে পুরোটাকে একটি টেন্সে বলা যায় না, বিকজ একটা টেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরেকটা টেন্স হয়। ওকে, তো এই হচ্ছে টেন্সের ফ্যাক্ট। এবার আসি, এই বাক্যের সাবজেক্ট কয়টা। আসলে এই বাক্যের সাবজেক্টের সংখ্যা দুইটা। একটা হচ্ছে আই, আর এই পাশে কিন্তু দ্য ম্যান। বেসিক্যালি সেন্টেন্সটা এরকম, আই স দ্য ম্যান, আর এই পাশটায় আবার আমাকে নিয়ে আসতে হবে দ্য ম্যান ওয়াজ ক্যাচিং ফিশ। এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের দুই পাশে দুইটা সাবজেক্ট থাকবে, এটাই স্বাভাবিক, এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। স এটাও একটি ফাইনাইট ভার্ব, ক্যাচিং কন্টিনিউয়াস টেন্সে এটাও একটি ফাইনাইট ভার্ব। আবার ভার্বের আরেকটি ভাগের কথা যদি বলি, স ইটস ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, দেখো এরপরে কিন্তু একটা অবজেক্ট আছে। ওকে, তাহলে আমরা সটাকে ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। সি থেকে স হয়েছে। আই স, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম? দ্য ম্যান। এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখন যদি শুধু যদি অবজেক্ট বলি তাহলে তো শেষ হয়ে যায় কথা, কিন্তু তার ভেতর আরেকটি কথা আছে, এটা কিন্তু নাউন ফ্রেজ। তো যখনই কোনো নাউনের আগে কোনো ডিটারমিনার, কোনো আর্টিকেল ব্যবহার করা হয়, তখন কিন্তু সেটা নাউন ফ্রেজ হয়ে যায়। তোমরা মনে রেখো, নাউন হচ্ছে একটি শব্দ, আর নাউন ফ্রেজ হচ্ছে নাউন রিলেটেড একের অধিক শব্দ। যেমন আমি যদি শুধু বলি বাস, তাহলে সেটি নাউন, কিন্তু যদি বলি স্কুল বাস, তাহলে নাউন ফ্রেজ। আমি যদি বলি পেন, তাহলে সেটি নাউন, কিন্তু আমি যদি বলি হচ্ছে এ পেন, তাহলে কিন্তু অবশ্যই সেটি নাউন ফ্রেজ। এটা একটা ফ্যাক্ট গেল। এবার আসো রিলেটিভ প্রোনাউন নিয়ে একটু কথা বলি। কোনো বাক্যে যখন রিলেটিভ প্রোনাউন থাকে এবং রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউনটি থাকে বা নাউন ফ্রেজ থাকে, তাকে বেসিক্যালি বলতে হয় অ্যান্টিসিডেন্ট। তার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে পূর্বপদ। তার মানে এই বাক্যে দ্য ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর কোনো বাক্যে যখন রিলেটিভ প্রোনাউন থাকবে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন থাকবে, সেই নাউনের আগে অলওয়েজ আর্টিকেল দা ব্যবহার করতে হবে। এখানে ম্যান আছে বলে যে দা দিলাম তা নয়। যেগুলোর ক্ষেত্রে এন হয়, ভাওয়াল থাকে, সেই জায়গাগুলোতেও কিন্তু তোমাকে দা ব্যবহার করতে হবে। যেমন আই স দা অ্যাপল। আই স দা অ্যাপল, তুমি বলতে পারো না অ্যাপলের আগে এন হবে। আই স অ্যান অ্যাপল বলতে পারবে না, দ্যাট ইজ। সো যখন এরকম দ্যাট ইজ বা হুইচ ইজ বা হু এরকম রিলেটিভ প্রোনাউন থাকবে, অ্যান্টিসিডেন্ট বা নাউনের পূর্বে অলওয়েজ তোমাকে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। তার মানে রিলেটিভ প্রোনাউন বাক্যের মাঝে ব্যবহার করা মানেই আগের নাউন বা প্রোনাউনটি বা নাউন ফ্রেজটিকে নির্দিষ্ট করে দেওয়া। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাকে অবশ্যই আর্টিকেল দা ব্যবহার করতে হবে। এরপরে আরেকটি বিষয় আসি ক্লজের প্রসঙ্গে।
এই বাক্যে কিন্তু একটা ক্লজ আছে, যে ক্লজটির নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বলতে পারো কোনটা? এই যে এই হু থেকে শুরু করে হু ওয়াজ ক্যাচিং ফিশ, এইটুকুর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেটের তিনটা প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। তো সেদিক থেকে আমরা যদি বলি হু ওয়াজ ক্যাচিং ফিশ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। কেন বলতো? আসলে যে মাছ ধরছিল এটা কার গুণগান বা কার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে? দ্য ম্যান সম্বন্ধে। আই স দ্য ম্যান, আমি মানুষটিকে দেখেছিলাম। কোন মানুষটি? যে মানুষটি কিনা মাছ ধরছিল। তার মানে যখনই কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা বা বাড়তি কোনো ইনফরমেশন দেওয়া হয়, তখনই সেই ক্লজটার নাম কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এরপরে ফিশ, অবশ্যই এটি হচ্ছে নাউন, এবং ফিশ এমন একটি নাউন, এর সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু একই। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকের সেন্টেন্সের গ্রামারের যত রহস্য। তোমরা যারা আজকের লেসন থেকে নতুন কিছু শিখেছো, কি শিখেছো সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও। আমি আবারও রিমাইন্ডার দিচ্ছি, যারা চাচ্ছ গ্রামারের জটিল এই রহস্যগুলো একেবারে সেন্টেন্স থেকে তোমরা জানতে চাও, শিখতে চাও, যারা এই কোর্সটি বা যারা এই পর্বগুলো কন্টিনিউ করতে চাচ্ছ, অবভিয়াসলি আমাকে একটু কমেন্টে